হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। কেমন চলতেছে দিনকাল সবার? আমারও চলতেছে মোটামুটি, বিভিন্ন ব্যস্ততার মধ্যে যাইতেছি সব সময়। এই কারণেই আসলে ইরেগুলার একদমই। তো আজকে আসলাম আপনাদেরকে বাইকটার কিছু সার্ভিস টার্ভিস দেখানোর জন্য, আর কথাবার্তা বলতে চাইতেছি FZ25টা নিয়ে। এখন FZ25টা নিয়ে বাইক কোম্পানির কোনো প্রমোশন না, কেউ গালি গালাজ দিয়েন না। এটা জাস্ট আমি আমার কিছু মতামত শেয়ার করব, এইটুকুই। তার বেশি কিছু না, কোনো রিভিউ বা এই টাইপের কিছু থাকতেছে না। বাইকটা সার্ভিস করাইলাম, এফআই ক্লিন করলাম, থ্রটল বডি ক্লিন করলাম, ফুয়েল পাম্প ক্লিন করলাম, এগুলাও আজ দেখাবো আপনাদের সাথে। অটো ক্লিনিং এর জিনিসটাও আসলে আপনাদের সাথে কথাবার্তা বলবো। কথাটা শুনতে আসলে অনেক ফানি লাগে, তো দেখলেই বুঝতে পারবেন কাহিনী কি। রিসেন্টলি আরেকটা সমস্যা হয়েছে বাইকটাতে, তো এটা নিয়েও কথাবার্তা বলবো। সব সময় যে সমস্যা হয়েছে বলি যে তাই বললা যে পুরা বাইকেই সমস্যা, তা কিন্তু না। আসলে সমস্যা হয়, কিছু ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। তো ভালো দিক নিয়েও ইনশাল্লাহ আবার কথাবার্তা বলবো। 1 বছর যে চালাইলাম, প্রায় 12,000 কিলোমিটার মতো হয়ে গেছে মিটারটা চেঞ্জ করার পরে। আর আগের হিসাবটা করলে 12,000-এর মতোই আর কি, 11,500 সামথিং। তো মোট মিলায় আর কি যে পারফরমেন্স পাইতেছি সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ বলার মতোই। সমস্যা তো ভাই থাকেই, এখন কিছু করার নাই, সমস্যার সলভও হইতেছে। বাট রেগুলারলি আসলে একটু সমস্যাগুলো হওয়া পেইনফুল, যদিও ওয়ারেন্টি ক্লেম করেই পাওয়া যাইতেছে সব। যাক, এখন আসি FZ25 এর টপিকটাতে। এই হইলো FZ25 আর। তো ইয়ামা লঞ্চ করলো FZ25 টা। এখন পার্সোনালি আসলে অনেক কিছু পছন্দ হয় নাই, যেহেতু 250 সেগমেন্টের একটা বাইক। বুঝলাম কমফোর্ট দিতেছে তারা, কমিউটারই রাখতেছে, তারপরেও ভাই কিছু জিনিস আছে 250 সিসিতে আসলে একটু মাথায় রেখে কাজ করলে ভালো হইতো। যেমন কিছু কি জিনিস আমার একদমই পছন্দ হয় নাই, লাইক লুকিংসটা আসলে যার যার প্রেফারেন্স, কে কেমন পছন্দ করেন সেটা সবার উপর নির্ভরশীল। কিন্তু আমার একটা জিনিস পছন্দ হয় না, যে 250 সিসির একটা ইঞ্জিন কিন্তু 2 ভালভের দিয়ে রাখছে। এটা আসলে একদমই মানে মানতে পারতেছি না। আর সেকেন্ডলি হলো গিয়া যে মিটারটা, এই মিটারটা আসলে মানে 250 সিসির একটা বাইকের সাথে কি যায় এই টাইপের মিটার? মানে বাই টিভিএস এর রেইডারের মিটারটাও 125 সিসির, যেটা ওইটার মিটারটাও এর থেকে অনেক অনেক বেশি সুন্দর। তো কিছু কিছু বাইক আছে ওগুলোর মিটার এটার থেকে দেখলে অনেক সুন্দর লাগে। আবার স্প্লেন্ডারের মিটারটাও এটার থেকে আরো বড় সড়ো আছে। নতুন যে স্প্লেন্ডারটা, হিরো স্প্লেন্ডার, ওইটার মিটারটাও এর থেকে ভালোই বড় সড়ো, ইনফরমেটিভ। কিন্তু এই টাইপের মিটার দেওয়া আসলে একদমই উচিত হয় নাই আমি মনে করি। তৃতীয়ত যে বিষয়টা হলো গিয়া মানে ঠিক আছে, এবার অয়েল কুল দিছে 250 সিসির মধ্যে। এমনিতে তো শুধুমাত্র MT সিরিজে আর R15 এর মধ্যে শুধুমাত্র লিকুইড কুল দেওয়া, বাট 250 সিসিতে আইসা দিছে আর কি অয়েল কুল। যাক, ভালোই, খারাপ না। তো বাইকটা অপছন্দের দিক আমার এই দুইটাই। আর আরেকটা অপছন্দের দিক হইলো ভাই এটার দামটা। মানে এটা 250 সিসির বাইক এই দামে লঞ্চ করলো, মানে এটা কেমনে সেন্স বানায় আমি বুঝি না। কিছু করার নাই এখানে। দামের কথা আসলে বলতেছি কারণ মানে 250 সিসি বাইকগুলোর মধ্যে এইটার পাওয়ারই সবচেয়ে কম। আমারে যদি বলতে পারেন আমার ওপিনিয়নটা, আমি বলবো যে FZ সিরিজের প্রপার 150 সিরিজের বাইক এটা। মানে আমি যদি কিনতাম, আমি 250 খুইলা এখানে 150 লাগায় লেখা দিতাম, স্টিকারটা লাগাই দিতাম আর কি 150। 250টা প্রপার FZ150 আর কি, এটাই আমার ওপিনিয়ন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, আসলে আপনার টাকা, আপনি কোন বাইক কিনবেন না কিনবেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ডেন্ট। এখানে ইনফ্লুয়েন্সার যারা আছে আসলে তারা রিভিউ করতেছে, নিজেদের ওপিনিয়ন শেয়ার করতেছে। আমিও এখানে আমার ওপিনিয়নই শেয়ার করতেছি আপনাদের সাথে। আর আসলে আপনাদের কারণেই আমরা, যদিও আমার চ্যানেলটা অনেক ছোট, তারপরও যতটুকুই আছে আপনাদের জন্যই। টাকা আপনার, সব কিছুই আপনার, সময় আপনার, আপনার পছন্দ, কোনটা কিনবেন না কিনবেন টোটালি আপনার উপর নির্ভরশীল। এখন ইনফ্লুয়েন্সারদের কাজ ভালো কোনটা মন্দ কোনটা এটা আপনাদের জানায় দেওয়া। শুধুমাত্র একজনের ভিডিও দেখেই যাচাই করবেন তা কিন্তু না। এখন কারো ভিডিও থাকে নেগেটিভ দিক নিয়ে, কারো থাকে পজিটিভ দিক নিয়ে। সব পিওবি থেকেই আসলে বিবেচনা করে একটা বাইক নেওয়া জাস্টিফাইড। বাকিটা আপনাদের উপর, কোনটা আপনি নেবেন। আপনি টিভিএস নেবেন না ইয়ামাহা নেবেন না সুজুকি নেবেন, টোটালি আপনাদের উপর
উপরেই নির্ভরশীল জিনিসটা। তো FZ25 নিয়ে আর কথা না বলি, এখন 4BFI নিয়েই কথাবার্তা বলি। এটার সার্ভিস করাইলাম 2-1 দিন হইলো, তো ভালোই এখন ফ্রি লাগতেছে অনেক। তো সার্ভিস রিলেটেড সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, আসেন সার্ভিসের ভিডিওগুলোও দেখি একসাথে। আর যে সমস্যাটার কথা বললাম ওই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করি, যে আসলে মেইনলি সমস্যাটা হয়েছে কি, ওইটার সলিউশনে আমি বলে দিব, সমস্যা নাই, নো টেনশন। 4BFI ইউজার হইলে আসলে এই জিনিসটা মনে হয় বেশি সংখ্যকেরই আসলে এটা ফেস করতে হবে আই থিঙ্ক। বাকিটা আসেন চলেন দেখি এটা এফআইটার সার্ভিসের ভিডিওগুলা, এফআই ক্লিন থেকে শুরু করে। আচ্ছা, চলে আসলাম আমি এখন 2 দিন পরে আর কি। বাইকটা খুলছি, বাইকটা খোলার পরে এখন জাস্ট 3টা কাজই করাবো। আর এটা হলো এফআই, আর 4Bর এফআই কিন্তু ছিদ্র আর কি 4টা, আর 15-এ 5টা করে থাকে। তো এফআইটা বেশি একটা ময়লা হয় নাই এতদিন চালানোর পর, প্রায় 12,000। আর এখন খুলতেছে আর কি থ্রটল বডিটা খুলে ক্লিন করা লাগবে। এখন শুধুমাত্র এফআইটা খুলছি, তো এই যে থ্রটল বডির উপরে আর কি ফায়ার ইনজেক্টরটা, থ্রটল বডিটা খোলার পরেই দেখা যাবে যে আসলে কি অবস্থা থ্রটল বডিটা। আশা করি বেশি একটা ময়লা হবে না, যেহেতু এফআইটা তেমন একটা ময়লা ছিল না। তারপর আসলে ক্লিন করে নেওয়াটা ভালো। জাস্ট এই 3টা কাজই করাইতে আসছি আমি। এফআইটা, থ্রটল বডিটা আর ফুয়েল পাম্পটা ক্লিন করাবো। আর ফুয়েল পাম্পটা খোলার সময় আসলে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব। জিনিসটা অন্য বাইকের মধ্যে একরকম, বাট 4Bতে দেখলাম অন্যরকম দিছে, দেখাই আপনাদের, দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি। এই হইলো থ্রটল বডিটা, মোটামুটি ভালোই ময়লা হয়েছে দেখা যাইতেছে এক পাশে। তো এটা ক্লিন করাবো WD-40 দিয়ে। এই হলো এফআই এর ইনজেক্টর, 4BFI এর। তো ইনজেক্টরটা এখানে ক্লিন হইতে থাকুক বিভিন্ন RPM এ আর কি। এরপরে আসি ট্যাঙ্কটাতে। এখন ট্যাঙ্কিটার ফুয়েল পাম্পটা খুলতেছে। তো ফুয়েল পাম্পটা বললাম কারণ হলো গিয়া 4Bর এই জায়গাতে আসলে মানে একটা জিনিস দেখলাম যে ফুয়েল পাম্প আলাদা, ফুয়েল সেন্সর আলাদা। তো এখন যেটা খুলতেছে এটা হলো গিয়া ফুয়েল পাম্প, আর ওই যে পিছে যে 4টা নাট দেখা যাইতেছে ওইটা হলো গিয়া ফুয়েল ইন্ডিকেটর আর কি। তো এটা পাম্পের কাজ করে শুধুমাত্র, আর ওইটা মিটারের মধ্যে আর কি ফুয়েল ইন্ডিকেট করে যে কতটুকু ফুয়েল আছে, কয় দাগ। জিনিসটা বলতে গেলে একদিক দিয়ে ভালো, কারণ যদি পাম্প নষ্ট হয় তাহলে শুধুমাত্র পাম্পই চেঞ্জ করতে হবে, আর যদি ফুয়েল সেন্সরটা নষ্ট হয় তাহলে শুধুমাত্র ফুয়েল সেন্সরটাই চেঞ্জ করব, একসাথে পুরাটা চেঞ্জ করার কোনো দরকার নাই। সেই জিনিসটা আসলে দেখে ভালো লাগলো আমার অনেক, জিনিসটা অনেক বিগ ব্রেন আর কি। ফুয়েল পাম্পের চাকনিটা দেখলাম তেমন একটা ময়লা হয় না, গাছ জমে নাই, কিন্তু মানে একদম গোলাপি হয়ে রয়েছে, মানে মনে হয় অকটেনের মধ্যে রং টং মিশাইয়া দেয়, পুরা গোলাপি হয়ে রয়েছে। তো WD-40 দিয়ে পরিষ্কার করার পরে আর কি একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে, একদম ধবধবে সাদা। একটু পরে দেখলেই বুঝতে পারবেন। আর এখন আপনাদের ফুয়েল ইনজেক্টরের জায়গাটা দেখাই। তো থ্রটল বডির উপরেই ফুয়েল ইনজেক্টরটা। এখন যদি এখানে অটো ক্লিন হয় তাহলে ময়লা ফুয়েলটা যায় কই, এখন দেখেই আপনারা বুঝেন। আমি আর কিছু বলতে চাইতেছি না এই বিষয়টা নিয়ে। এগুলা আসলে একদমই টোটালি মিথ ছাড়া আর কোনো কিছু না, ফাও কিছু কথাবার্তা। এখন আমরা সার্ভিসিংটাই দেখি, আমি পুরোপুরি সার্ভিসিংটা দেখাইতেছি যে ক্লিন করলে কেমন হয়। আর এই দেখেন ক্লিন করার পরে এখন টোটালি চাকনিটা একদম ধবধবে সাদা হয়ে রয়েছে। এখন পরিষ্কার করা হইতেছে আর কি থ্রটল বডিটা একটু ভালো করে পরিষ্কার করা লাগবে। এক সাইডে মোটামুটি প্রায় ময়লাই হয় না, আর এক সাইডে অনেক ময়লা জমছে। তো দেখেন এখন এই যে কালো বের হইতেছে, WD-40 দিয়া পরিষ্কার করতেছে। মেবি ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, সার্ভিসিং গুলা দেখাইতেছি। আসলে এই বাইকটার সার্ভিসিং মনে হয় না খুব একটা বেশি কোনো চ্যানেলে আছে। তো আমি জিনিসটা আসলে ডিটেলসে দেখাইতেছি, কারণ প্রথমত আসিল যে এই 4Bতে নাকি ফুয়েল ইনজেক্টর অটো ক্লিন হয়। তো এখন ভাই ফুয়েল ইনজেক্টর অটো ক্লিন হইতেছে, তাহলে থ্রটল বডিতে ময়লা আসলো কেমনে? ইনজেক্টরটা ক্লিন যে হইতেছে, ইনজেক্টরের যে ফুয়েলটা, ওই ময়লা ফুয়েলটা যাইতেছে কই? এই জিনিসটার তো কোনো যাওয়ার জায়গা দেখতেছি না, টোটালি ইঞ্জিনটা বাদে। তাছাড়া তো আর মানে এফআইটা দিয়ে তো নজেল সামনে দিয়ে স্প্রে হয়ে বের হয়, এখন পিছে দিয়া বের হওয়ার তো কোনো জায়গা পাইলাম না। তো আসলে অটো ক্লিন হওয়া পসিবল না। ক্লিন করা শেষ, এখন হাওয়া মারতেছে সব জিনিসগুলোতে। আর এই হইল গিয়ে এখন বাটারফ্লাইটা একদম টোটালি পরিষ্কার। আর এখন আর কি
মোটামুটি যে 3টা কাজের জন্য আসছিলাম এই 3টা কাজ কমপ্লিট, আর কোনো কাজ আপাতত আর নাই। এখন সবকিছু আস্তে আস্তে ফিটিং করে লাগাই দিবে। আসেন একবারে গাড়িটা দেখাই, সার্ভিসের আর কিছু নাইও দেখানোর মতো। এই হলো গিয়ে গাড়িটা রিসিভ করলাম, এখন গাড়িটা দেখাই আপনাদের, গাড়িটার সাউন্ড শোনাই। গাড়িটা আসলে চালায়া একটা শান্তি পাই সিরিয়াসলি, আসলে খারাপ ভালো সবকিছু দিক দিয়ে নিয়েই আর কি আসলে মাইকটা থেকে মাইলেজ অনেক ভালো পাই, প্লাস পারফরমেন্স তো কথাই নাই। আপনাদের পুরোপুরি বাইকের সার্ভিসটা দেখাইলাম, ইনজেক্টরটা ক্লিন থেকে শুরু করে থ্রটল বডি, ফুয়েল পাম্পটা সবকিছুই দেখানো কমপ্লিট। এখন দেখে আপনারা নিজেরাই বুঝেন কেমনে কি সার্ভিসিংটা আপনাদের দেখায় দিলাম। জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, মনে হইলো যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, দেখাই। ফুয়েল ইনজেক্টর ক্লিনিংটা, কার্বোরেটর না সরি, আসলে আগে কার্বোরেটর চালাইতে এখন কার্বোরেটর মুখে দিয়ে চলে আসে, তো থ্রটল বডিটা ক্লিনিং দেখাইলাম। তো এই আর কি, বাইকটা মোটামুটি পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবকিছু মিলে বাইকটা সব দিক থেকে অনেক ভালো সাপোর্ট দিতেছে। আর এইটাই একমাত্র বাইক BS6 হওয়া সত্ত্বেও আগের ভার্সনটা থেকে 1 bhp বেশি, এটাতে মোটামুটি প্রায় 1 bhp আর কি। সার্ভিসটা দেখাইলাম, এখন আসলে আপনাদেরকে দেখাই যে আসলে নতুন আমি কোন সমস্যাটার মধ্যে পড়ছি। তো আসলে সমস্যাটা মানে আমি আগেই ঠিকঠাক করে রাখছিলাম নিজের মনে, যে ভাই আমার এই সমস্যার মধ্যে পড়তেই হবো, তুই রেডি থাক। তো সমস্যাটা আসলে আস্তে আস্তে এখন হইতেছে, তো ইজি ফিক্স। এটা ওয়ারেন্টিতেও পাবেন আপনারা সবাই, যে কোনো সার্ভিস সেন্টার থেকে, মানে যে কোনো TVS এর শোরুম থেকে আপনারা ওয়ারেন্টি ক্লেম করে জিনিসটা নিতে পারবেন। ইস্যুটা হইতেছে আসলে টেম্পারেচার সেন্সরের জন্য। এখন কি ইস্যু হইতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওর মধ্যে, ওই ফুটেজগুলো দেখে আসি। কাহিনী হইতেছে, হঠাৎ করে বাইক অফ করার পর স্টার্ট দেওয়ার সময় আপনার 1000 RPM আইসা হইতেছে বাইকটা আইডিয়াল অবস্থায়। এখন আইডিয়াল অবস্থায় বাইকটা থাকে হলো গিয়া 1800 RPM বা 2000 RPM, কিন্তু এখানে 1800 RPM পিক আপ দিলেও আবার কইমা 1000 RPM চলে আসতেছে। আবার এই সেম টেম্পারেচার সেন্সরের আরেকটা ইস্যু দেখাই, ভিডিওটা দেখেন। এফআইটা নিয়ে যদি কেউ এই সমস্যার মধ্যে পড়েন, হঠাৎ রাস্তার মধ্যে তো আর হিট সেন্সরটা বা টেম্পারেচার সেন্সরটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো এরকম হইলে আসলে কি করতে হবে, এই জিনিসটা আমি পরের ভিডিওটার মধ্যে দেখাই দিতেছি। বাইকটা টোটালি স্টার্ট নিতেছে না, কিছু সময় স্টার্ট নিলে 1000 RPM যায় স্টার্ট অফ হয়ে যাইতেছে। এটাই হলো আর কি ফিক্স, যে চাবিটা অফ করে আবার অন করা লাগে, অন করলেই বাইকটা আবার ঠিকঠাক মতো আর কি স্টার্ট নেয়, RPM-এও ঝামেলা করে না। আর মাঝে মধ্যে এরকমও হয় যে স্টার্ট অবস্থায়, যে চলন্ত অবস্থায় হঠাৎ করে বাইক অফ হয়ে যায়, তো এটা প্যারা নেওয়ার কিছু না। এরকম যদি হয় ইনস্ট্যান্ট তার আসলে সেন্সর পাওয়া পসিবল না, তখন আর কি চাবিটা অফ করে আবার অন করবেন, অন করে স্টার্ট দিলেই স্টার্ট হয়ে যাব। আর আগের এক্স কানেক্ট যে 4B গুলো আছে ওগুলার সেন্সর আর এই সেন্সরটা সেম, কিন্তু আসলে এফআইতে যে সেন্সরটা দিতেছে এই সেন্সরটা চলে যাইতেছে। তো পরে এক্স কানেক্টেড সেন্সরটা লাগাই নিলে এই সমস্যাটা আর কখনোই হয় না টোটালি। আসলে এটা ঢাকাতেই শুধুমাত্র পাওয়া যায়, কারণ বাংলাদেশের অন্যান্য জায়গায় এফআইটা তেমন একটা যায়ও নাই। এক্স কানেক্টের মধ্যে সেন্সরটা না যাওয়ার কারণে আসলে সব জায়গায় অ্যাভেলেবলও না। তো একমাত্র ঢাকা আসলেই শোরুমে বা আপনার ঢাকার ভিতরে যে
সার্ভিস সেন্টারগুলো আছে ওগুলোতে খোঁজ খবর নিলেই পাওয়া যাবে আর কি। আর কিনতে গেলেও দাম তেমন একটা বেশি না, 5 থেকে 700 টাকার মতো আর কি দাম। এই আর কি কাহিনী সেন্সরটার। তো এই আর কি সমস্যা সমাধান দেখাইলাম আপনাদের। তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে। এমনিতেই ভিডিওটা প্রায় মোটামুটি 15 মিনিটের মতো হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত আসলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন বাইকটা নিয়ে, অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অন্যান্য কোনো জিনিস জানার থাকে, আমার এই বাইকটা নিয়ে আরো অনেকগুলো ভিডিও আপলোডও করা আছে, ওগুলা দেখতে পারেন। মাইলেজ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা কি সমাধান, তো এগুলা মোটামুটি সবকিছু ইনফরমেশনই আসলে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হবে আবার ইনশাআল্লাহ অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।